পায়েস তো ধরে আমার ভাই, কিন্তু আপনারা আমার এই শেয়ারটা আপনারা পুরো দেখে আমার একটু শেয়ার করেন ভাই। জায়গার ওয়ারিস আমি, আমি কেন আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আজকের দিনে কেন আমি আমি দাগি আসামের মতন আমার অ্যাড্রেস চাই, যে আমার এখনো না আমি জায়গার ভিতরে আমি দাবি করতে গেলে আমার কাইটটা লাইতে চাই, আমার এই এলাকার থেকে অ্যাড্রেস চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে বাইটার ছবিটা দেখতেছেন, এই বাইটা মূলত তার জায়গা কিছু সমস্যার কারণে, যার বাইরে তার জায়গা চাচাতো ভাইয়া তার জায়গা সম্পূর্ণ জায়গা তার জোরপূর্বক খাইতেছে এবং দখলে যাইতেছে এবং সে বাড়ি উঠতে পারতেছে না, তার প্রাণনাশের হুমকি দিতেছে এবং তিনি এখন এই কারণে এখন মাদারীপুর কালকিনি ডাসারেতে অবস্থান করতেছেন এবং একটা ইজি বাইক চালান। তিনি কোনো সিস্টেমেই তার বাড়ি যাইতে পারতেছেন না, কারণ তার ভাইদের চাপে এবং তার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেছেন, এই কারণে তিনি যাইতেছেন না। এবং তার বিষয়ে আমরা একটু জানবো যে আসলে কি হয়েছিল সেই সম্পর্কে। অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। ভাই আমি অনেক অনেক গরিব ভাই, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমি এখন ইজি ব্যাগ চালাই, কিন্তু এই ইজি ব্যাগের কারণের ভিতরেও আমার অনেক ধরনের হুমকি দিছে। আমি আমার বাড়ি হইল গিয়া বড় কৃষ্ণনগর, থানা হয়েছে গিয়া জাজিরা, আর আমার ইউন হয়েছে গিয়া বিকিনগর, আমার ভূমি অফিস হয়েছে গিয়া নাডুবা। তখন আমি ছোটোকালে এক ফিরে আমি আসছিলাম, তো আসার পরে আমি আমার চাস্তো ভাই এখনো না আমি জায়গার ভিতরে আমি দাবি করতে গেলে আমার কাইটটা লাইতে চাই, আমার এই এলাকার থেকে করতে আছে জমিনে কাঁচা মাটির ভিতরে নাড়া কাইটটা কাঁচা রসুন ঢুকাই দিতে। তখন আমি ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি। ওই উপস্থিত হওয়ার পরে তাদের সাথে আমি কথা বলছি যে কাকা এইটা আপনারা কি করতে আছেন, কাঁচা রসুন এই কাঁচা পেক মাটির ভিতরে ঢুকাই দিয়েছেন, তোমার বাড়ি কোথায়? আমি আমার বাড়ি তো এই যে এটা শেখ বাড়ি। তো শেখ বাড়ি কোন শেখ বাড়ি? আমি যে করিম মস্তান বলে, রহিম মস্তান বলে, ওয়াব শেখ বলে, কত তোমার দাদার নাম কি? আমার দাদার নাম হলো জনিউদ্দিন শেখ, তার জনিউদ্দিন শেখের বাপের নাম কি? উসমান শেখ। তো উসমান শেখের কয় ছেলে কয় মেয়ে? আমি তার হইল 2 ছেলেই, তার কোনো মেয়ে নাই। আর আমার দাদারা 2 দাদার ভিতরে দোনো দাদাই বিয়ে করছে, এক দাদাই বিয়ের আগে না বিয়ের পরে তারা মারা গেছে, কিন্তু তাদের কোনো ছেলে সন্তান নাই। তো এই কথা বলার পরে আসলে এরা চিনার পরে আমার পিঠে হাত দিয়া অনেক মিয়া অনেক কিছু আমার আবেদন করলো যে তোমার দাদাই অল্প বয়সে মারা গেছে এই এলাকার ভিতরে, কিন্তু আর দেখা হইলো না। তোমার বাপেও মনে করুন 5 বছর বয়স থাকতে এই দেশ থেকে চলে গেল, আর আইলো না। বয়স গেলে আইছিল, আইলে মনে করেন একদিক দিয়ে আইসে আরেক দিক দিয়ে চলে গেছে, আনন্দ ফুর্তিতে চলে গেছে। এখন আপনি যে ওখানে সম্পদ পাইবেন, ঠিক আছে, সেই সম্পদ যে আপনি যে সম্পদের অরিশ আছেন, আপনি তো এখন একজন অরিশ। এখন কি সম্পদ আপনার বুঝাই দিতেছে আমার চাচাতো ভাইরা? না, আমার চাচাতো ভাইরা আমি এই সম্পদের জন্য আমি ওইখানে উল্লেখ করিয়া পরবর্তীতে নেক্সটেতে আমি গিয়ে উল্লেখ করার পরে তারা আমার গায়ে আতো দিচ্ছে, এমনকি আতাহাতি হয়েছে। তো আমি নিজে চিন্তা করে দেখলাম আমি এখন ওগুলোকে কোনো জর্গা করে আর লড়াই করে আমি পারবো না। কেন? আমি এখানে একা, আমি থাকি মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জ থেকে আইসা তো আমি এইখানে আমি এই জর্গা করতে পারি না একা। তখন আমার চিন্তা করে দেখলাম যে আমার এইখানে কোনো লোক আমি কেউকে সাথে আমি আমার ভাবে পাইনি, সহযোগিতা পাই কিনা, যে এই দুনিয়াতে কোনো লোক আছে কিনা যে ভালো, যে একজনের অসহায় পড়লে আরেকজনের সহযোগিতা করে। এরকম নিশ্চিন্তের ভিতরে আমি গিয়া পড়ছি গিয়া। তখন গিয়া আমি পরবর্তীতে আমি পাইছি, ওই এলাকার অনেক লোকই পাইছি, কিন্তু পাওয়া অবস্থায় তো চেয়ারম্যান বাধ্য হইয়া আমাকে ওয়ারিশ সার্টিফিকেট দিছে। এই চেয়ারম্যানের কাছে আমার কাগজ আমি স্ক্যান বইয়া, চেয়ারম্যান যেদিন সিটে বসে সেদিনেই আমি তার সামনে গিয়ে উপস্থিত হইয়া তাকে আমি আমার কাগজপাতি যা আছে সব কিছু আমি পেশ করার পরে তাকেও ডাকায় আনছে, যারা আমার জায়গা খায়, সেলিম শেখ, তাকে ডাকায় আনছে। সে হচ্ছে আমার চাচা হয়, আমার বাপের চাস্তো ভাই, আমার দাদার চাস্তো ভাইয়ের ছেলে এই সেলিম শেখ। এই সেলিম শেখে মনে করেন তার বাপে এই সম্পদ আমার সব বিক্রি করে উলট পালট করে খায়া মরছে। কিন্তু ফোন দিয়া অ্যাড্রেস চায়, কই থাকস, কি করস, আমার এইটা চাই, কিন্তু অথচ আমার জায়গাটা
তারা বুঝাই দিতে চায় না। সারা আমার অ্যাড্রেস চায়, জায়গায় জায়গায় আমার ফোন দেওয়া খালি অ্যাড্রেস চায়, কিন্তু আমি এই অ্যাড্রেস দেই না দেখি আজকের দিনে আমি বরিশাল মাদারীপুর এসে রয়েছি ডাসার থানায়, কিন্তু এইখানেও পর্যন্ত শরীদপুর থেকে লোক আইসা পড়ছে। আমি জানি না যে আমার সামনের দিকে আমার দিন কি ভালো যাইতেছে নাকি আমার দিন আরো খারাপ হয়ে আসতেছে, আমি তা বুঝতে পারি না। আগামীকাল গতকাল আমার কাছে দুইজন লোক আইছে শরীদপুর থেকে, একদম আমার এই কাদিরপুর জেলার কাদিরপুর ইউনিয়নের পরিচয় দিয়ে আইছে, দৈনিক কুতুবপুর বাজারের শিবচর থানা। এই লোক আইছে যে এই সন্ধানে 5 লক্ষ টাকা চাইছে, 5 লক্ষ টাকা দিলে আমার জায়গা বুঝাই দিবে। কিন্তু আমি বলছি যে আমি এই টাকাটা দেবো কই থেকে, আমি তো দিন আনি দিন খাই, কিভাবে দেবো? তা আমি এই জায়গাটা কিভাবে আমি পামু? তাই এখন আপনি কি চাইতেছেন? এখন আমি চাইতেছি যে আমার এই জায়গাটা আমি সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাই যে আমি আমার প্রত্যেক সম্পদ আমি কেন আমি আজকে বুক করতে পারতাছি না? হ্যাঁ, আমি আরো জায়গা আমার আছে, কিশোরগঞ্জ রাষ্ট্রপতির ভাই 10 একর জায়গা আমার একর করে নিয়ে গেছে। ওই জায়গায় আমার আরো 10 একর জায়গা আমার পরিবাররা তারা বুক করে খাইতেছে, সেইখানেও আমার যাওয়ার দরকার। কিন্তু সেইখানেও আমি কিছুটা আওয়াজ পাইছি, সেখানে গেছি, তাদের কাছে বলছি, তারা বলছে যে তুমি উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আসতে পারলে আমরা তোমার জায়গা দেব। এখন ডকুমেন্ট আছে আপনার তাই কাছে? আমার কাছে উপযুক্ত ডকুমেন্ট অবশ্যই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছে। আপনারা যদি দেখতে চান আমি তাও আমি পেশ করে দেখাবো, কিন্তু আমি এটা সরকারের কাছে আমি আহ্বান জানাই যে আমার এই 23 একরের জায়গার ওয়ারিশ আমি কেন আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি? আজকের দিনে কেন আমি আমি দাগি আসামের মতন আমার অ্যাড্রেস চাই, যে আমার মারিয়া লাগানোর হুমকিও দেয়? তা আমি আমার এই ছেলে মেয়ে ভাই বোন নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? ঠিক আছে। কষ্ট, খুব কষ্ট। আমি আজকে 21 বছর ধরে আমি এই এই জায়গার নিয়ে আমি তদন্তের ভিতরে নামছি। আমার বয়স হয়েছে 48 বছর বয়স রানিং। আচ্ছা, তো শুনলাম আপনার, কিন্তু আপনার ডকুমেন্ট আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো। আর দ্বিতীয় কথা, যারা সিনিয়র সাংবাদিক আছেন অবশ্যই তার এই জিনিসগুলা আপনারা রিপোর্ট করার চেষ্টা করবেন কাছে ডকুমেন্ট নিয়ে। যারা শরীয়তপুর মাদারীপুরের সিনিয়র সাংবাদিক আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে তার এই জিনিসটা আপনারা অবশ্যই যাচাই করে হ্যাঁ, তার জিনিসটা। আমাদের এমপি সাহেব অপু ভাইয়ের ছেলে তার ভাই দীপু 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 ভাই আমার একটা সহযোগিতা করছে, চেয়ারম্যান সাহেবকে বলছিল, কিন্তু চেয়ারম্যান সাহেব সেই কথাটা হ্যাঁ বলছে যে রমজানের একটু কাগজে ভেজাল আছে, তো যাই হোক আমরা এটা ঈদের পরে এটা ভাঙা দেবো। কিন্তু ঈদের পরে আমি তার সাথে যোগাযোগ করি না, তার সাথে যোগাযোগ করছি 1 বছর পরে। এই রমজানে তার সাথে কথা বলা হয়েছে, প্রথম রমজানে তার সাথে কথা বলছি, বলার পরে যে রমজান তোমাকে কে এই নির্দেশ দেয়, তোমাকে কে তোমার পাশে থেকে তোমাকে এই আহ্বান তোমাকে দেয়? কথা কে বলে? চেয়ারম্যান। এই কথা বলে চেয়ারম্যান। চেয়ারম্যান আমাকে রানিং ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে সে এই কথা প্রশ্ন করে বসে, তখন আমার কাছে অন্যরকমই রাখছে। আমি এর কাছে প্রশ্ন করছি একটাই, যে চেয়ারম্যান সাহেব যে আপনি আমাকে ওয়ারিশ সার্টিফিকেট দিলেন রানিং, কিন্তু এখন আমি একটা ডকুমেন্ট চাই, আমি একটা গ্রাম সালিসি দরবার চাইছিলাম। তখন এই চেয়ারম্যান সাহেব বলছে যে আমি এই গ্রাম সালিসির দরবারের ভিতরে আমি যাব না, আমি আমি এই ভিতরে করব না। তা কেন করব না তা আমি জানি না, কিন্তু সে আমার ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে বলছে যে আমি তোমার ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে দিছি, তুমি এটা দিয়ে মামলা দাও। তো মামলা দিতে যাবো, যে মামলা দিতে গেলে দেখা যাচ্ছে যে আমি দিন আনি দিন খাই, আমি এই মামলার টাকা আমি কতদিন আমি পরিশোধ করব? আমি ভাড়া গাড়ি চালাই, দিন আনা দিন চলতে আমার অনেক কষ্ট হয়। এই অনেক কিস্তি উঠাইয়া আমি এই জায়গা সম্পদের পিছনে অনেক টাকা আমি ভাঙছি, অনেক নিজে পড়ালেখা জানি না, নিজে পড়তে জানি না, 30,000 টাকাও গেছে। আরও মনে করেন যে খাওয়ার আউট খরচ, কেরিন ভাড়া, এইটাও ধরেই নেই। তো এরকমভাবে আমার অনেক টাকা পয়সা গেছে, কিন্তু আসলে কি আমি কাগজপাতি পাইছি, আমি সে যে রেকর্ডে মালিক
আরে যে রেকর্ডের মালিক, কিন্তু ওরা এসে কিভাবে নিল আর কে দিল এই ডকুমেন্টটা ওরা আজ পর্যন্ত দেখায় নাই। কিন্তু ওই চেয়ারম্যান সাহেবের ক্লাবের ভিতরে যে তাদেরকে নিয়ে ওইসে ওই এলাকার সবাই গরিব কি মুরব্বীরা যারা বয়স্ক লোক তারা আইসে, তারা আইসে বসে যে আমারও প্রশ্ন করছে যে তুমি কে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, মানে এরকম ইত্যাদি সব কিছু বলছে। আমি সব কিছু ভাঙ্গে বলছি, তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে। তো আমার কাগজপাতি দেখলো, কিন্তু চেয়ারম্যান সাহেব দ্বিতীয়বার যারা যে আমার চাস্তো ভাইরা যে জায়গা খায়, চাচারা যে জায়গা খায়, কিন্তু তারা তো কোনো কাগজ এই পর্যন্ত চেয়ারম্যান সাহেবের কাছে পেশ করে নাই। আর চেয়ারম্যান সাহেব এর 6 মাস পরে আমি তাকে ফোন করে, আমের চাচাতো ভাইদের লাগে কি আমের সম্পর্ক ছিল, আগে কোনো পরিচয় ছিল নাকি? হ্যাঁ আগে ছিল, যখন আপনি বাড়ি থাকতেন কোথায়? বাড়ি থাকতেন না আপনি? না তখন আমি মুন্সিগঞ্জ থাকতাম। মুন্সিগঞ্জে আমরা যে বুঝতাম যে কোনটা যে আমার চাচারা যে পূর্ব আমলের লোক, আমার বাপদাদার 14 পুরুষের লোক ওই যখন ওইখানে থাকতেছে, আমার প্রত্যেক সম্পদের ওয়ারিস যারা এরা থাকতেছে, তো এইখানে তো আর আমার আর তার কোনো সমস্যা নাই। আমি যেই কোনো মুহূর্তে আমার সম্পত্তিকে আমি উপস্থিত হইতে পারবো। কিন্তু তারা যে এরকম ভাবে যে বেইমানি করছে, এমনকি করবে, এটা আমরা কখনো ভাবি নাই। কিন্তু এখন ওই এলাকার মানুষের কিছু কথা শুন না, আমরা তদন্ত করে দেখি যে না, তারা অনেকজনের কাছে জায়গা বিক্রি করছে। এই জায়গা বিক্রি করার পরও যে তারা বলছে যে অমুকে তখন জায়গা খায়, তখন আমি বলছি চাচা চলেন, তাহলে আপনি চলেন আমার সাথে, আমি তাকে প্রশ্ন করব যে এই কিভাবে আমাদের এই জায়গাটা খায়। কিন্তু সে আমাকে কি বলল যে আমি যামুকে, তুই যা, তুই গিয়ে জিগাগা গিয়া, আমার জিগানোর কোনো প্রয়োজন নাই। তখন আর কি করবো, আমি এই আমার বংশ পূর্ব আমলের বংশে আমি আবেদন করছি, সাংবাদিক ভাইগো কাছেও আবেদন করছি যে ভাই আমি গরিব মানুষ, ভাই আমার এইটা আপনারা যদি একটু ধৈর্য তোলেন, তো আশা করি যে আমি কিছুটা সেফ পামু, কিছুটা হেল্প পামু। আজকের দিনে আমাকে যে ভয় দেখাইতেছে যে আমারে মাইরা ফেলাইব, আমার এলাকার লোকেরা বলতেছে যে তুমি রমজান সাবধানে থাকো, আর তোমার অ্যাড্রেস তুমি দিও না। তারা এই কথা বলার পরেও আমি অনেক ফোন আইছে আমার কাছে, তখন এই ফোনে আমার কাছে অ্যাড্রেস চাই, আমি এই অ্যাড্রেস দেই নাই। এই অ্যাড্রেস এর কারণে আমি এই সিমই ফেলাই দিছি। এই সিমে আমার অনেক ডিস্টার্ব করে দেখা এখনও না। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই যে আমি নিরাপত্তা আমি চাই, একটু শেয়ার করেন ভাই, প্লিজ ভাই, আপনার কাছে অনুরোধ আমার, আপনার দর্শকে যদি আমারে যদি হেল্প করেন, আমি অবশ্যই আমি হেলে যেতে পারবো ভাই। কিন্তু আপনাকে দয়া ভাই।